আমরা সেটা একটু দেখি। আমরা একটা অংশ খালি প্রমাণ করছিলাম, তোমরা যদি একটু নিজেরা না পড়ে থাকলে বুঝবা না কখনো। এখন সেই পড়ার দায়িত্ব তোমাদের, সেখানে আমার কোনো হাত নেই। আমরা মূলত, আমি জাস্ট 1 মিনিট দেখাচ্ছি যে গত দিনের, এটা তোমরা যারা দেখছো হয়তো বুঝবা, যারা না দেখলেও আসলে কিছু করার নেই। আমরা বলছিলাম যে এক্স যদি একটা কমপ্লিট ম্যাট্রিক স্পেস হয় উইথ ম্যাট্রিক ডি, আর ফাই যদি একটা কন্ট্রাকশন ম্যাপিং হয় ফ্রম এক্স ইনটু এক্স। হ্যাঁ, এই দুটো কিন্তু অ্যাজাম্পশন ছিল। আমরা বলতেছিলাম এক্স কমপ্লিট ম্যাট্রিক স্পেস হওয়া মানে হচ্ছে এই স্পেসের উপরে যে কোনো কোসি সিকোয়েন্স ডিফাইন করলে সে কনভার্স করবে। এখন তোমরা যেহেতু এটা পড়োনি, কিন্তু এর চেয়ে বেশি বিস্তারিত আমার পক্ষে বলা সম্ভব না। আমার ধারণা পড়ার কথা। কমপ্লিট হওয়ার অর্থই হচ্ছে ওটা, এখানে তুমি যদি একটা কোসি সিকোয়েন্স ডিফাইন করো, সে অবশ্যই অবশ্যই কনভার্স করবে। খুব সহজ ভাষায়, অনেক অনেক প্রবলেম না করলে ভালো বোঝা যায় না। তাহলে এখানে অ্যাজাম্পশনটা এরকম। আর কন্ট্রাকশনের কথা আমরা বলছিলাম, তাহলে বলতিছে যে এই দুটো যদি সত্য হয় বা এই দুটো অ্যাজাম্পশন যদি সত্য হয়, তাহলে বলবে যে তোমার দেয়ার দেন দেয়ার ইজ এ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, মানে ইউনিক ফিক্সড পয়েন্ট থাকবে, যে একটাই ফিক্সড পয়েন্ট থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা তোমার পরীক্ষাতে এরকম স্টেটমেন্ট তুলে দিতে পারে, অথবা এটাকে আমরা বলি হচ্ছে, আমি লিখে দিচ্ছি পরে, যে বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম। যদি পরীক্ষাতে এরকম আসতে পারে যে স্টেট অ্যান্ড প্রুভ বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম, হ্যাঁ, যে স্টেট অ্যান্ড প্রুভ বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম, তাহলে তখন তোমাকে কিন্তু স্টেটমেন্টটাও লিখতে হবে, তারপরে এই প্রুফটা লিখতে হবে। কিন্তু বুঝতে পারছো, এটা হচ্ছে যে বানাক ফিক্সড পয়েন্ট থিওরামের তোমার স্টেটমেন্ট, যে স্টেট অ্যান্ড প্রুভ বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম। তা আমরা গতদিন এই এই অংশটা দেখাইছিলাম। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এখন উপরে একটা ই করে আমরা কোনোভাবে, এখানে বোধহয় আমি কিন্তু দেখলাম কিনা, এখানে ডি দিতে কি ভুলে গেছিলাম কিনা জানি না, দ্রুত লিখছিলাম তো, এখানে কিন্তু দেখি ডি ছিল না, এখানে কিন্তু ডি হবে আর কি। এই যে দেখো, এই যে, হ্যাঁ, বোধহয় এখানে মিসিং হয়ে গেছিল ডি কোনো কারণে, না পরে দিছিলাম মনে হচ্ছে। তাহলে আমরা আসলে গতদিন কি কি পর্যন্ত দেখছিলাম, যে ফিক্সড পয়েন্ট আছে, সেটা আমরা প্রমাণ করছিলাম। এই যে গতদিন আমরা এই পর্যন্ত প্রমাণ করছিলাম। এই যে দেখ, এখানে কিন্তু এই যে কমপ্লিটনেস অ্যাজাম্পশনকে এখানে ব্যবহার করছি, যে আমরা এক্স এন একটা কোসি সিকোয়েন্স বানাইছি এই ক্যাপিটাল এক্স এর উপরে। তখন আমরা দাবি করছি যে এক্স যেহেতু কমপ্লিট ম্যাট্রিক স্পেস, তাহলে অবশ্যই অবশ্যই সে কনভার্স করবে। কনভার্স করা মানে এরকম একটা তোমার পয়েন্ট আছে এক্স এর ভিতরে, যেখানে এটা এই যে কনভার্স করবে। এখানে ওই অ্যাজাম্পশনটা ব্যবহার করছি। আবার এই যে কন্ট্রাকশনের একটা অ্যাজাম্পশন ব্যবহার করছি। আমরা একটা আগে প্রমাণ পড়ছিলাম যে কেউ যদি কন্ট্রাকশন হয়, সে অবশ্যই কন্টিনিউয়াস। হ্যাঁ, এটাকে ব্যবহার করছি। আর এই কন্টিনিউয়াস না হলে কিন্তু এই ফাংশনকে লিমিটের ভিতরে নেওয়া যায় না কখনো। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট ইয়ারের থিওরাম ছিল, পড়ছো কিনা আমি জানি না, না পড়লেও আর অনেক সময় ভুলে যেতে হয়, স্বাভাবিক এরা। তাহলে যেহেতু এই ফাই কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই আমরা এই ফাইকে লিমিটের ভিতরে বাইরে যে কোনো জায়গা নিতে পারি। এই যে তাহলে লিমিটের ভিতরে নিয়ে গেছে। আর এটা আমাদের যে ই ছিল এক্স এন। তাহলে আমরা আসলে কি প্রমাণ করছিলাম, যে দেখো এই কি হয়েছে, যে এক্স এর উপর যদি ফাইকে অ্যাপ্লাই করি, আমরা গতদিন এই পর্যন্ত প্রমাণ করছিলাম যে এক্স এর উপরে যদি ফাইকে অ্যাপ্লাই করি, সে এক্স কেই ফেরত পাঠাচ্ছে। এক্স এর উপরে যদি ফাই কে অ্যাপ্লাই করি, সে তোমার এক্স কেই ফেরত পাঠাচ্ছে। মানে কি, অবশ্যই এই এক্স এই ফাই এর আন্ডারে একটা ফিক্সড পয়েন্ট। এটাই ডেফিনেশন ছিল কিন্তু ফিক্সড পয়েন্ট, যে এক্স কে আমরা ফাই একটা কন্ট্রাকশন ম্যাপিং বা ফাই যে কোনো ম্যাপিং, কোনো সমস্যা নেই, যে কে আমরা ফিক্সড পয়েন্ট বলবো যদি এই এক্স এর উপর ফাই কে অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জ না করে, ফিক্সড রাখে। এটা কোন এই জন্যই আমরা গতদিন এই পর্যন্ত প্রমাণ করছিলাম। এখন তোমরা যারা কেউ যদি স্টাডি করে থাকো, কারো প্রশ্ন থাকলে 1 মিনিট, সময় খুব কম যেহেতু, তোমরা আমি আবার যেহেতু যদি আজকে যদি ক্লাস নেই, হ্যাঁ, কারো যারা কেউ যদি স্টাডি করে থাকো, কারো প্রশ্ন থাকলে 1 মিনিটে প্রশ্ন করতে পারো। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। কেউই পড়োনি নাকি? জি স্যার, শুনতে পাচ্ছে। কেউই পড়োনি নাকি আর কি গোটা সপ্তাহে? স্যার এখানে সি টু দি পাওয়ার এন টেন্স টু ইনফিনিটি, তারপরে হ্যাঁ, এন টেন্স টু ইনফিনিটি কিভাবে হয় যেটা আমি বুঝতেছি না। কোনটা, কোথায় কোথায় বলো? এইখানে সি এই টু এই দি পাওয়ার এই হোয়েন। এই যে হ্যাঁ, সি এটা টু দি পাওয়ার। না, এখানে তো এই সির মান কি তোমার একের থেকে ছোট। তুমি যদি এন কে ইনফিনিটিতে নাও, এটা যদি একের থেকে ছোট হয় মানে কি, 1/something। একের থেকে ছোট মানে কি 1/something না?
জি স্যার। আর 1/something তার উপর যদি তুমি ইনফিনিটি অ্যাপ্লাই করো, উপরে 1 আর নিচেই ধরো এই যে ইনফিনিটি, তাহলে কি হবে? নিচে ইনফিনিটি হয়ে গেল না? 1/infinity মানে কি? সে জিরোতে কনভার্স করে না? জি স্যার। এই সি যদি একের থেকে ছোট না হতো তাহলে কিন্তু কখনো এটা হতো না। যেহেতু আমাদের যে ডেফিনেশন ছিল তোমার, আমাদের যে কন্ট্রাকশনের ডেফিনেশন ছিল, সির রেস্ট্রিকশন ছিল, কিন্তু সি যেহেতু একের থেকে ছোট, এটাও আসলে সেকেন্ড ইয়ারের থিওরাম, তোমরা ওই যে সিকুয়েন্স এন্ড সিরিজে পড়ছো, যে এ যদি তোমার একের থেকে ছোট হয় তাহলে অবশ্যই জিরোতে কনভার্ট করবে যদি এন টেন্স টু ইনফিনিটি হয়। কিন্তু এ যদি তোমার সি যদি একের থেকে বড় হতো তাহলে কিন্তু এ টেন্স টু ইনফিনিটি হতো। বুঝতে পারলে এখন? জি স্যার। যেহেতু সি একের থেকে ছোট তাহলে অবশ্যই। আর কারো প্রশ্ন আছে? এটা বুঝতে পারছো? এটা কিন্তু জিওমেট্রিক সিরিজ, যে 1 + a+ তোমরা এ আর দিয়ে পড়তে, যেটা a/1 - r, এখানে তো ফার্স্ট টার্ম যেহেতু 1 আর কমন রেশিও তোমার যেহেতু সি, তাহলে a/1 a - r সেই সিরিজ। কি আর কারো প্রশ্ন আছে কোনো? না, স্টাডি না পড়লে তো কোনো প্রশ্ন করতে পারবা না। ঠিক আছে, আমি সময় নষ্ট করব না, না পড়লে তো। তাহলে আমরা কি পড়ছিলাম? প্রমাণ করছিলাম যে ফিক্সড পয়েন্ট আছে, কিন্তু আমরা দাবি করছিলাম যে ফিক্সড পয়েন্ট আছে বটে, কিন্তু সেটা কি ইউনিক ফিক্সড পয়েন্ট, যে অন্য কেউ আর নেই, একটাই ফিক্সড পয়েন্ট আছে। এই যে দেখো, আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আবিষ্কার করা হচ্ছে খুবই, মানে অনেক কিছুতে অ্যাপ্লিকেশন করা যায়। এই যে ইউনিক ফিক্সড পয়েন্ট বা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ফিক্সড পয়েন্ট তোমার। তাহলে এখন ধরো আমরা ধরে নেবো, যে মনে করবো যে আর একটা ফিক্সড পয়েন্ট আছে, সে হচ্ছে ওয়াই। ধরে নিয়ে দেখাবো যে আসলে এক্স সমান সমান ওয়াই, তাহলে আমাদের ইউনিক প্রমাণ হয়ে যাবে। ম্যাথমেটিক্সে আমরা এরকম করে প্রমাণ করি, যে আমরা মনে করবো যে লেট ওয়াই বি অ্যানাদার ফিক্সড পয়েন্ট। তার মানে কি, ফাই অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই হবে। তারপরে কোনোভাবে যুক্তি অ্যাপ্লাই করে দেখাবো যে এক্স সমান সমান, যদি ওয়াই দেখাতে পারি তাহলে অবশ্যই ইউনিক। ঠিক আছে, সেটা আমি একটু এটা অন্য ইসে লিখতেছি, কারণ এটা এক্সপায়ার হয়ে যাবে এই বোর্ডটা 19 তারিখে। আমি আর একটা হোয়াইট বোর্ড আছে আমার কাছে, আমি ইউনিকনেস পার্টটা ওখানে প্রমাণ করছি। হ্যাঁ, কারণ তোমরা তো ভিডিও দেখতে পারবা সব, আশা করি। এখানে হচ্ছে আমরা এখন কিন্তু ইউনিকনেস অংশটা দেখাচ্ছি। হ্যাঁ, সরি, একটু বেশি উপরে উঠে গেছে, আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। মানে হ্যাঁ, ইউনিকনেস অংশটা। ইউনিকনেস, যে ফিক্স পয়েন্টটা যে ইউনিক, আমরা প্রমাণ করছি যে একটা ফিক্সড পয়েন্ট আছে। ধরো আমরা এখন ধরে নিচ্ছি যে লেট, ম্যাথমেটিক্স এইভাবে ইউনিকনেস প্রমাণ করে, লেট ওয়াই এক্স এর একটা মেম্বার, যে সাস দ্যাট, যে সেও একটা ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট মানে কি? তাহলে অবশ্যই অবশ্যই ফাই অফ ওয়াই সমান সমান ওয়াই, এটা লেখা মানেই কিন্তু ওয়াই একটা ফিক্সড পয়েন্ট, তুমি আমরা সেটা দাবি করলাম। ঠিক আছে, ওয়াই এক্স এর আর একটা মেম্বার, সেও ফিক্সড পয়েন্ট, আমরা প্রমাণ করছি এক্স একটা ফিক্সড পয়েন্ট। এখন দেখো, এখন তাহলে যেহেতু আবার কি তোমার ফাই হচ্ছে একটা কন্ট্রাকশন ম্যাপিং, তাহলে আমরা কি লিখতে পারবো, যে দেন কন্ট্রাকশনের যে ডেফিনেশন ছিল কেমন, যে ডি ফাই অফ এক্স ফাই অফ ওয়াই, এটা আর হচ্ছে তোমার সি, এটা কিন্তু আমাদের ডেফিনেশন ছিল কন্ট্রাকশনের। যেহেতু আমাদের ফাই তোমার কন্ট্রাকশন, এটা তো আমাদের অ্যাজাম্পশনে দেওয়া আছে। ঠিক আছে, এইটুকু আমরা ইজিলি লিখতে পারি, এই পর্যন্ত সমস্যা নেই। এখন দেখো এটা কি ইমপ্লাই করবে বলো দেখি। এই যে আমাদের কিন্তু এক্স কিন্তু একটা ফিক্সড পয়েন্ট, আমরা আগে প্রমাণ করছি। তাহলে ফিক্সড পয়েন্ট হওয়া মানে কি, ফাই অফ এক্স সমান সমান অবশ্যই এক্স। আর আমরা এখন যেহেতু ধরছি যে ওয়াইও একটা ফিক্সড পয়েন্ট, তাহলে ফাই অফ ওয়াই সমান সমান ওয়াই, লেস দেন আর ইকুয়াল টু সি ডি অফ এক্স ওয়াই। এই পর্যন্ত লিখতে পারি আশা করি। যেহেতু এক্স ফিক্সড পয়েন্ট, তাহলে ফাই অফ এক্স সমান সমান এক্স, যেহেতু ওয়াই ফিক্সড পয়েন্ট, ফাই অফ ওয়াই সমান সমান ওয়াই। এখন যদি আমরা ধরো জাস্ট বাম পাশে নিয়ে আসি, দেখো কি হবে, যদি আমরা ডি অফ এক্স ওয়াই কে কমন নিই, তাহলে আমরা পাবো যে 1 - c, এটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু 0, এরকম লিখতে পারি। আমাদের যে অ্যাজাম্পশন ছিল
যে কি ছিল তোমার সি, কিন্তু সির উপর একটা অ্যাজাম্পশন ছিল। তাহলে আমরা এখানে কিন্তু কি বলতে পারি যে সির এই দুইজনের গুণফল হচ্ছে 0 থেকে ছোট বা সমান। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাকে খেয়াল করো, যেহেতু সি কিন্তু আমাদের এই যে এই অংশটাকে যদি খেয়াল করো, যে আমরা এরকম কিন্তু বলতে পারি, তাহলে এই দিয়ে লিখি যে 1 মাইনাস সি, এ কিন্তু সব সময় তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে না, সরি, কারণ সির মান 1 না, এই যে গ্রেটার দ্যান তোমার সবসময় 0। ঠিক আছে, যেহেতু এখানে তুমি পাশে লিখতে পারো, যেহেতু আমাদের সি কেমন ছিল, এই যে সরি 0 লেস দ্যান সি লেস দ্যান 1 এরকম ছিল কিন্তু আমাদের। ঠিক আছে, এই যে সি মাইনাস 1 কিন্তু অবশ্যই 0 থেকে বড়। তাহলে এখন এখানে কি দেখতে পাচ্ছি যে এই দুইজনের এই দুইজনের গুণফল 0 থেকে ছোট, কিন্তু এ হচ্ছে তোমার 0 থেকে বড়। তাহলে অবশ্যই অবশ্যই একে তোমার 0 থেকে ছোট হতে হবে, না হলে তো এদের গুণফল কখনো 0 থেকেই হবে না। জাস্ট এই যুক্তি এখান থেকে আমরা বলতে পারি যে যে দেয়ারফর এখানে কি পাচ্ছি আমরা, ডি অফ এক্স ওয়াই এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 0। কিন্তু আমাদের যে ম্যাট্রিকের ডেফিনেশন ছিল সেটাতে কি ছিল, যে ডি অফ এক্স ওয়াই তোমার সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো যে ম্যাট্রিকের যে ডেফিনেশন ডি অফ এক্স ওয়াই, তাহলে আসলে এটা কি ইমপ্লাইজ করছে, আর কিছুই না, যে জি লেস দ্যান অর ইকুয়াল টু 0, লেস দ্যান তো হতেই পারবে না কখনো, তাহলে অবশ্যই অবশ্যই 0 হবে। আর আমরা যে ম্যাট্রিকের ডেফিনেশন অনুসারে জানি যে এটা কি ইমপ্লাই করছে, যে যদি ই হয় তাহলে কখন হবে, যদি এক্স সমান সমান ওয়াই হয়। এই যে দেখো, ঠিক আছে, এই যে আসলে আমরা আরেকটা ফিক্সড পয়েন্ট নিছিলাম ওয়াই কে, আসলে আমাদের সে দেখলাম সে আর অন্য কেউই হতে পারবে না, সে আসলে এক্স এর সমান হয়ে যাচ্ছে। কারো প্রশ্ন আছে কোনো? সেকেন্ড ইয়ারের যদি কিছুই না বোঝো তাহলে তো আর কিছু বোঝানোই যাবে না, সেটা হচ্ছে সমস্যা। তাহলে আমাদের ইউনিকনেস কিন্তু প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আসলে আমাদের প্রুফ কিন্তু কমপ্লিট। হেন্স আমরা বলতে পারি যে এখন ইউনিকনেসও হলো, আমরা প্রথমে ফিক্সড পয়েন্টও প্রমাণ করলাম, তাহলে আমরা বলতে পারি হেন্স প্রুফ ইজ কমপ্লিট লিখে দিতে পারি, না তুমি তোমার মতো করে হেন্স প্রুফ প্রুফ ইজ কমপ্লিট, তাই না? কমপ্লিট। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই সহজ, কিন্তু সেকেন্ড ইয়ারের অনেক কিছুকে ব্যবহার করছি অল্প স্বল্প করে, আশা করি বুঝতে পারবা। কারো প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, ইমরানের প্রশ্ন আছে নাকি, না পড়োইনি? না স্যার, প্রশ্ন নেই স্যার, পড়েছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ, তবে স্যার ওই স্যার কমপ্লিট মেট্রিক স্পেস আর প্রসেস সিকোয়েন্স যদি একটু মোটামুটি ধারণা পেতাম তাহলে আর একটু সুবিধা হতো। এখনই তো ধারণা পেলে তো তোমরা ভয় পালাবা না, যে বলবো না যে স্যার আর কিছুই পড়ায় না, ক্লাসের জিনিস আগের জিনিস পড়ায়, সেই ভয় আমি আর পড়াই না এখন। হ্যাঁ, না স্যার। বুঝতে পারছো? এখন ওরে পড়াতে গেলে তোমার অনেক সময় লাগবে আর কি, কিন্তু সেটা কোর্স শেষ করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট খুব সংক্ষেপে বললাম যে কমপ্লিট ম্যাট্রিক স্পেস হতে হলে তোমার যে প্রত্যেকটা কোসি সিকোয়েন্স যদি স্বাভাবিক, রিয়েল নাম্বার কিন্তু কমপ্লিট, রিয়েল নাম্বারে প্রত্যেকটা কোসি সিকোয়েন্স কনভার্স করে। কিন্তু আমরা যদি জেনারেল ম্যাট্রিক স্পেসে যাই তখন এই ঘটনা সত্য হতেও পারে, না হতে পারে। তখন ম্যাথমেটিশিয়ানরা নতুন একটা ধারণা দিছে যে আমরা একটা স্পেসকে কমপ্লিট বলবো। আমি জাস্ট গল্প বলতেছি খালি, যে লেখার অত সময় নেই এখন, কারণ যদি সময় স্বল্পতা, সবার কোর্স শেষ হয়ে গেছে, আমার ধরো কিছুই হয়নি। হ্যাঁ, তো এখন হচ্ছে তোমার আমরা কমপ্লিট বলবো যদি তোমার ওই স্পেসে প্রত্যেকটা কোসি সিকোয়েন্স তোমার কনভার্স করে। হ্যাঁ, সেই জন্য আমরা এই বললাম যে এটা এটা একটা সবচেয়ে মানে সিম্পল ওয়ে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা স্পেস কমপ্লিট বলতে তুমি কি বোঝো, এটা প্রচুর জিজ্ঞেস করে ভাই, বাদ আমি জানি। হ্যাঁ, তখন তুমি বোঝো আর না বোঝো এটা বলে দিলেই হয়ে গেল যে স্যার ওখানে প্রত্যেকটা কোসি সিকোয়েন্স কনভার্স করবে। এখন তুমি কোসি সিকোয়েন্স কি জানো আর না জানো সমস্যা নেই, স্যার ভাববে তুমি জানো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। যে একটা স্পেসে প্রত্যেকটা কোসি সিকোয়েন্স যদি কনভার্স করে তখন আমরা ওই স্পেসকে বলি হচ্ছে কমপ্লিট। হ্যাঁ,
এটা হচ্ছে সবচেয়ে সহজ। এখন তো একটা প্রশ্ন আছে যে কোসি সিকোয়েন্স কি, আমি যদি থাকি ভাইবা বোর্ডে তখন আমি ধরবোই যে কোসি সিকোয়েন্স কি, বলো কনভার্জেন্ট সিকোয়েন্স কি। হ্যাঁ তখন তো তোমরা, তাহলে স্যার পারবো না। হ্যাঁ না তোমরা যারা ইন্টারেস্টেড সেকেন্ড ইয়ারে দেখবা যে ক্লাস নিছিলাম আমি, ওখানে অন্তত কোসি সিকোয়েন্স পর্যন্ত বলছি, এই যে ভিডিও দেওয়া আছে, একটু যদি দেখো যারা ইন্টারেস্টেড আর কি। হ্যাঁ আচ্ছা স্যার। সেই। আর যদি আমি পরে সময় পাই, ধরো কোর্স শেষ হওয়ার পরে যদি সময় থাকে, হ্যাঁ এখন উদ্দেশ্য কোর্স শেষ করা, কারণ কোর্সকে অনেক শর্টকাট করতে হচ্ছে, আমি নিজেই অনেক শর্টকাট করছি এখন। যাক এখন হ্যাঁ আসলে আসলে সবকিছু তো সম্ভব না, ধরো আমারও সবকিছু মনে থাকে না, তোমাদেরও সবকিছু মনে থাকবে না, এটাই খুব স্বাভাবিক, লেখাপড়ার এটাই নিয়ম। তারপরে যতটুকু মনে রাখা যায় সেটুকু চেষ্টা করতে হবে আর কি। আর কারো প্রশ্ন আছে নাকি কোনো? হুম, দেখ সব একটু পড়তে হবে, নাহলে বুঝতে পারবে না আসলে, তো অত সহজ না আবার খুব কঠিনও না কিন্তু পড়লে। আর আমি একটু খেয়াল করে, আমি মাঝে মাঝে লেখার সময় কিন্তু আমার একটু ভুল হয়ে যায়, যে এখানে লেখা তো হোয়াইট বোর্ডে, এই জন্য একটু খেয়াল করবো যে আমি যদি ভুল লিখি, অনেক সময় যেমন ডি বাদ পড়ে গেছিল, তা তোমরা যদি কেউ দেখো অবশ্যই বলবা। আমি মানে এটা লজ্জা পাওয়ার কিছু, আমি লজ্জা পাই না, স্বাভাবিক, সমস্যা নেই, কারণ আমিও ভুল করি লিখতে গিয়ে, অনেক অনেক সময় ভুল করি, আমি বলতে গিয়ে অনেক সময় ভুল করি। হ্যাঁ তাহলে অবশ্যই কেউ যদি ধরতে পারো সঙ্গে সঙ্গে বলবে একটু, তাহলে অন্যদের উপকার হবে। তাহলে আশা করি বোঝানোর আমি চেষ্টা করলাম, কতটুকু পারলাম। তো এটাকে কিন্তু আমরা বলছিলাম যে এইভাবে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, যে এটাকেই তোমার যদি বলে যে স্টেট অ্যান্ড প্রুফ বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম, তখন তোমাকে ওই স্টেটমেন্টটাও লিখতে হবে। তোমরা যদি বিভিন্ন সালের প্রশ্ন দেখো, নিশ্চিত যে আমি জানি যে এরকম আছে তোমার আর কি, আসে এরা, যে স্টেট অ্যান্ড প্রুফ, আমি একই কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন আমি কিউ দিয়ে লিখে দিই যে স্টেট স্টেট অ্যান্ড প্রুফ, কি বলে যে বানহাক 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 ধরো ফিক্সড পয়েন্ট থিওরাম, ফিক্সড পয়েন্ট, একই কথা কিন্তু একই প্রশ্ন। আমি এটা বলে দিচ্ছি যে তোমাদের গতবার যদি আসেও তারপরেও আসবে কিন্তু, এটা বাদ দিলে কিন্তু বিপদে পড়ে যাবে, প্রশ্ন আউট করে দিলাম। হ্যাঁ ধরো যদি ওই নামে আসে, এই নামে আসবে পরীক্ষাতে এবার। হ্যাঁ আবার যদি এই নামে আসে, স্টেটমেন্ট গুলো দিব। বুঝতে পারছো? এখন তো উপায় নেই, এবছর তো ধরো অন্যরকম ব্যাপার, অনলাইনে ক্লাস নিয়ে কোর্স শেষ করে পরীক্ষা টরীক্ষা হবে আবার বলে 1 মাস পরে, এমন করে কি হবে আল্লাহ জানে। সিদ্ধান্ত হয়ে গেছে। হুম, প্র্যাকটিক্যাল, তোমাদের প্র্যাকটিক্যাল কি শেষ নাকি? না স্যার, না দেখছিলাম যে একদিন শুরু হয়েছিল, স্যার আর কি নিছে স্যার? স্যারের একদিন ল্যাপটপ নাকি নষ্ট হয়ে গেছে, তাই তো আপাতত পরবর্তীতে আর ক্লাস নিতে নিচ্ছে। পারছেন না। ও তো অন্য কোনো স্যার নেই ল্যাবে? একজনই স্যার নাকি? আর না স্যার স্যার, থাকার কথা। বাকি 3জন স্যারদের সাথে কন্ট্যাক্ট হয়নি মেবি। ও হয়নি, বুঝতে পারছি না, স্যার তো অনেক ক্লাস নাই আর কি। সেই যাক, আমরা এখন নতুন একটা ধারণা পড়বো, যে আমরা যে পার্শিয়াল ডেরিভেটিভ তো পড়ছিলাম, এখন হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। খুব সহজ জিনিস, খুব আমি সিলেবাস আমি খুব ছোট করে ফেলছি, তাছাড়া আর উপায় নেই। হ্যাঁ খুব জাস্ট। স্যার ওই থেকে পরীক্ষা আসবে তো স্যার? কোন থেকে? অবশ্যই আসবে, আসবে না কেন, প্রশ্ন তো আমি করবো, সমস্যা কি? হ্যাঁ তোমাদের অন্য স্যার যেটা অংশ পড়াইছে অবশ্যই পরীক্ষাতে আসবে। আমি তো না পড়ায় তোমার উল্টা পাল্টা প্রশ্ন দিয়ে তো জাজ করার কোনো রাইট আমার নেই, আছে? হ্যাঁ ঠিক আছে, পড়ানোরই সময় নেই, আবার উল্টা পাল্টা কেন প্রশ্ন করবো? যা পড়াচ্ছি এগুলোই আসার চেষ্টা অবশ্যই, কিন্তু এগুলো তোমাকে মোটামুটি জানার চেষ্টা করো। ধরো ডিরেকশনাল ডেরিভেটিভ, আমরা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ পড়ছিলাম তোমার। হ্যাঁ যে পার্শিয়াল ডেরিভেটিভ শুধু তোমার এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। এখন ডিরেকশনাল মানে যে কোনো ডিরেকশনের দিকে হতে পারে। তাহলে আমি আগে ডেফিনেশনটা একটু লিখি, যে আমি ধরো এরপরে দুটো চ্যাপ্টার পড়াবো, তোমাদের মাসুম স্যার 4টা পড়াবে, আমি ধরো সিকুয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশন। এখন তুমি যদি সেকেন্ড ইয়ারে সিকুয়েন্স অ্যান্ড সিরিজ অফ রিয়েল নাম্বার না বলো, তাহলে পড়ানো খুব মুশকিল আর কি। যা হোক, আমি একটু আলোচনা করে তারপরে পড়াতে হবে, কারণ পড়ে থাকলে অনেক সময় মনে থাকে না, স্বাভাবিক এটা। দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, আমি লিখি তারপরে বলতেছি, তোমাদের বুঝতে পারবা, খুবই সহজ আর কি। ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অ্যাট যে কোনো একটা পয়েন্ট, আমরা বলছি এক পয়েন্ট সি, in the direction
in the direction to the point, ধর ইউ, আমরা বলছি ইউ হচ্ছে ডিরেকশন, আমরা ভেক্টর চিহ্ন টিহ্ন কিছু দিচ্ছি না, ডিনোটেড বাই, খুবই সহজ বুঝতে পারবা, খুবই সহজ। জাস্ট আমি লিখি, আমরা বলতেছি ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ, যে এফ প্রাইম ডেরিভেটিভ সি পয়েন্টে ডেরিভেটিভ, কিন্তু অনেক বই এরকম এটাকে কোলন দিয়ে দেয় অথবা কমা দিয়ে দেয়, আমরা কি দিয়ে দেবো জানি না, আমি কমা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে সি পয়েন্টে ইউ ডিরেকশনের দিকে ডেরিভেটিভ কিন্তু, হ্যাঁ, সেটাকে আমরা এরকম করে ডিফাইন করি, তোমার সি পয়েন্টে ইউ ডিরেকশনে যে লিমিট h টেন্ডস টু 0 f অফ সি প্লাস এইচ ইউ মাইনাস এফ অফ সি ভাগ হচ্ছে তোমার এইচ, ইফ, যদি অবশ্যই এখানে যদি লিমিট দিছো, ইফ অবশ্যই এটা বলতে, ইফ দ্য লিমিট এক্সিস্ট, যদি লিমিট এক্সিস্ট হয় তাহলে আমরা বলবো যে সি পয়েন্টে ইউ ডিরেকশনের দিকে এই ডেরিভেটিভটা তোমার এক্সিস্ট, ঠিক আছে। একই ডেফিনেশন কিন্তু একেবারে, যদি তোমাদের ধরো আমি একটু রিকল করি হয়তো এক সেকেন্ডে, আমরা যখন ডেরিভেটিভ ডেফিনেশন দিচ্ছি সেই একই ডেফিনেশন কিন্তু তোমার, ধরো তোমরা এরকম দিতে যে এফ প্রাইম অফ সি, ডেরিভেটিভ ডেফিনেশন এরকম দিতে না, যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ কি দিতে সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, ওই জিনিসই একেবারে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিচে এইচ দিয়ে দিতে। এখানে কিন্তু আমরা কোনো ডিরেকশনের কথা বলিনি, কারণ কি এটা রিয়েল নাম্বারের ডিরেকশন, খালি তোমার জাস্ট এই একদিকে এই ডিরেকশন তোমার রিয়েল নাম্বার বরাবর, আর কোনো কিন্তু কিছু নেই, হ্যাঁ। কিন্তু এখানে ধরো কিন্তু অনেক, এখানে যেহেতু এই যে কোন ডিরেকশন, সেই জন্য ইউটাকে অ্যাড করছি, কিন্তু এটা দিয়ে গুণ করলে যে ডিরেকশন হচ্ছে কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আর কিচ্ছু করিনি। আর এই যে একইভাবে তোমার এই যে লিমিট যদি এক্সিস্ট হয়, হ্যাঁ, আর কিচ্ছু না। তাহলে বুঝতে পারছো পার্থক্য? অনেক বই এখানে কিন্তু কোলন দিয়ে দেয়, কমা দিয়ে দেয়, যে কোনোটা দিতে পারো, সমস্যা নেই। আমি কমা দিয়ে যদি দিই, সব জায়গা কমা দিয়ে দিতে হবে কিন্তু, আর যদি কোলন দিয়ে দাও, সব জায়গা কোলন দিয়ে দিতে হবে। এখানেও কিন্তু একই কথা, যে লিমিট যদি এক্সিস্ট, আমি আর লিখলাম না, তাকে মিলাই দেখো যে এই যে সি, এটা কিন্তু সি পয়েন্টে রিয়েল নাম্বারের উপরে ডেরিভেটিভের ডেফিনেশন সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, কিন্তু এখানে আমরা বলতেছি যে তোমার ডিরেকশন ইউ ডিরেকশনের দিকে, এখানে আমরা পয়েন্ট বলছি, ইউ কে একটা ভেক্টর, যেহেতু তাকে একটা পয়েন্ট হিসেবে ট্রিট করছি আমরা, R2 তে সবকিছু করবো, কোনো সমস্যা নেই। তাহলে আসলে কি দাঁড়ালো, আমরা যদি ছোট্ট একটা ধরো এই গ্রাফ আঁকার দরকার, গ্রাফ একটু চেষ্টা করি দেখার, দেখো যে ধরো এরকম হচ্ছে R2 এর উপরে আমরা ছাড়া থাকতে পারি না, আমরা বারবার বলতাম যে ধরো সি যে কোনো একটা পয়েন্ট, ধরো এটি আমাদের সি একটা পয়েন্ট, মানে কিন্তু তার দুটো কোঅর্ডিনেট আছে কিন্তু, মানে সেটা আমরা দিচ্ছি না। তাহলে ধরো এর ডিরেকশন কি, ধরো এর ডেরিভেটিভ তোমার এই দিকে হতে পারে, সেই এই বরাবর হতে পারে, এর ডিরেকশন ডেরিভেটিভ কিন্তু এই দিকে হতে পারে, এর ডেরিভেটিভ কিন্তু এই দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, এর ডেরিভেটিভ কিন্তু এই দিকে হতে পারে, এর ডেরিভেটিভ এই দিকে হতে পারে, কারণ এখানে কিন্তু সব অপশন আছে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, অসংখ্য দিকে হতে পারে। তাহলে তুমি যদি এই দিকে নাও, তখন তো এই দিকে নাও, তাহলে ইউটাকে এখানে ধরতে হবে, তাহলে ইউ এখানে ধরা মানে কিন্তু এর কিন্তু স্থানাঙ্ক আছে তোমার, যেহেতু কোঅর্ডিনেট। তুমি যদি এখানে ধরো ইউকে, তাহলে এর অবশ্যই কিন্তু স্থানাঙ্ক আছে। তুমি যদি ইউকে এইদিকে ধরো, তাহলে অবশ্যই সেই ইউর স্থানাঙ্ক তুমি লিখতে পারো। ইউকে যদি এইদিকে ধরো, এদিকে বের করতে পারবে, ইউকে যদি এইদিকে ধরো, এদিকে বের করতে পারবা, ইউকে যদি এইদিকে ধরো, এইদিকে বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝতে পারছো কনসেপ্টটা এরকম, যে তোমাকে ডেরিভেটিভ বের করতে হবে, পয়েন্টটা হচ্ছে সি, আর ইউটা হচ্ছে তোমার ডিরেকশন, ইউ ডিরেকশনের দিকে। তখন জাস্ট ডেফিনেশন এইটুক খালি চেঞ্জ হলে, এইচ যে তুমি যে ইনক্রিমেন্ট করছো এখানে সি প্লাস এইচ, সেটা হচ্ছে ইনক্রিমেন্টটা করতে হবে ইউর দিক বরাবর, অন্যদিকে করলে হবে না। কারো প্রশ্ন আছে কোনো? যেহেতু আমরা ধরো এখানে যদি ইউকে ধরো, ইউ ধরো 2 ডাইমেনশনে নিচ্ছি, তাহলে ইউতে এরকম ধরো আমরা একটা স্থানাঙ্ক ধরতে পারি, ধরো A1 A2, যেহেতু আমরা 2 ডাইমেনশনে সবকিছু আলোচনা করব, যেখানে ইউ নাও না কেন সেই ইউরই হবে কিন্তু। তাহলে কনসেপ্টটা কি, প্রশ্ন আছে কারো? ডিরেকশনাল ডেরিভেটিভ কি, যে তুমি একটা পয়েন্টে যে কোনো একটা পার্টিকুলার দিকে, সেটাকে আমরা পয়েন্ট নাম দিচ্ছি, কোনো একটা পার্টিকুলার দিকে তুমি ডেরিভেটিভ বের করবা, সেটা হচ্ছে কনসেপ্ট।
ঠিক আছে? তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন যদি পরীক্ষা আসে বুঝতেই পারছো যে এটা ই করবা। তাহলে আমরা এখন একটা ধরো আসলে কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ তোমার পার্শিয়াল ডেরিভেটিভের জেনারেলাইজেশন। পার্শিয়াল ডেরিভেটিভ মানে কিন্তু শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল ডিরেকশন বরাবর, এ কিন্তু যে কোনো ডিরেকশন বরাবর। তাহলে এই পর্যন্ত কিন্তু তোমার ডেফিনেশন ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিফাইন্ড ডিরেকশনাল ডেরিভেটিভ যদি আসে তোমাকে অবশ্যই এইটুকু লিখতে হবে, চিত্রটিত্র দেওয়ার কোনো দরকার নেই। কারো প্রশ্ন আছে? হ্যালো, নাকি শুনছই না? নেই স্যার। তাহলে এখন তোমার হচ্ছে, ও আমার আমার ভিডিও দেখে অন করা আছে, আমি তো ভিডিও অনই করিনি, দেখি কেমন আসছে। এখন হচ্ছে তোমার আমরা আমরা এখন একটা দেখাবো যে যেমন একটা দেখাবো যে একটা এক্সাম্পল দেখাবো যে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট না, এরকম একটা প্রবলেম দেখাবো। যে একটা প্রবলেম ধরো এরকম, যে প্রবলেম আমরা বলছি গিভ অ্যান এক্সাম্পল, ধরো give an example whose all partial derivative, all বলতে মানে টু পার্শিয়াল, যেটা আর টু তে যদি থাকি আমরা, all partial derivative all partial derivative exist, বলছে all partial derivative exist but directional derivative does not exist, but directional derivative directional derivative does not exist, এটা হচ্ছে প্রবলেম তোমার। যে আমার একটা এক্সাম্পল আমরা দেখাবো, যে পরীক্ষাতে এটা তুলে দিলে তোমার এক্সাম্পল নিজেকেই লিখতে হবে, আর আমি যদি অঙ্ক দিয়ে দিই, দিয়ে বলো যে এটা প্রমাণ করো, তাহলে কিন্তু তুমি আর তোমার প্রবলেম নিজে লিখতে হবে না, তার দুটোই কিন্তু মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে? আমি জেনারেল ফর্মে লিখলাম, ধরো সলিউশন এরকম, খুব সহজ, খুবই সহজ আর কি। তাহলে ধরো আমরা একটা ফাংশন ডিফাইন করি, ধরো একটা ফাংশন ডিফাইন করছিলাম যে লেট এফ, একটা ফাংশন ডিফাইন করতেছি যে লেট এফ একটা ফাংশন ফ্রম, ধরো আমরা সব R2 থেকে ধরো আর এ ডিফাইন্ড বাই ধরো এফ অফ এক্স ওয়াই, কিন্তু এটা আসলে লিখতে গিয়ে অনেক ভুল হলে আমাকে বলো, কিন্তু আমরা এরকম করে দেখা যাচ্ছে না, সরি, আমরা একটা ফাংশন ডিফাইন করতেছি, এরকম অনেক ফাংশন আমরা ডিফাইন করছি যে এক্স প্লাস ওয়াই, আমরা বলতেছি ইফ এক্স ইকুয়াল টু 0 অর ওয়াই ইকুয়াল টু 0 আর 1 আদারওয়াইজ, একটু অন্যরকম করে ডিফাইন করছি ইচ্ছা করে এবার, বুঝতে পারছো? এক্স ইকুয়াল টু এক্স যদি 0 হয় তাও তুমি এখানে বসাতে হবে, ওয়াই যদি 0 হয় তাও কিন্তু এখানে বসাতে হবে, এক্স এবং ওয়াই দুইজনে যদি 0 হয় তাও কিন্তু এখানে বসাতে হবে। আমরা তোমাদের বলছিলাম যে অর এর অর্থ কি, এক্স 0 হতে পারে, ওয়াই 0 হতে পারে, অথবা দুজনেই 0 হতে পারে, আর আদারওয়াইজ অন্য কেসে ফাংশনাল ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের এটাকে দেখাতে হবে। তাহলে যদি আমি তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে, এই প্রবলেমটা মনে রাখতে হবে, যদি ওটা তুলে দিই পরীক্ষাতে নিজেকে এই প্রবলেমটা লিখতে হবে কিন্তু। তাহলে আমরা এটা দেখাবো যে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট, খুব সহজ। ধরো পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন কি, কে বলতে পারবে? এফ অফ এক্স, ধরো একটা পয়েন্ট, আমরা পয়েন্টটা নিচ্ছি 0 পয়েন্ট, এই যে 0 পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তার ডেফিনেশন কি আমাদের, যে লিমিট এইচ টেন্ডস টু 0 কি হবে, কে বলতে পারবে? এফ অফ, হ্যাঁ কে বলবে দেখি, সিআর আছে নাকি?
সূর্য সাহেব আছে নাকি? হ্যালো, নেই আজকে তো বোধহয়। কে বলবে ডেফিনেশন, কে বলবে? মাইদুল বলো দেখি। না, ও নেই। স্যার হ্যাঁ লিমিট h টেন্ডস টু 0 হ্যাঁ f of 0 plus h হ্যাঁ comma 0 হ্যাঁ minus f of 0 comma 0 হ্যাঁ by h. হ্যাঁ জাস্ট যেহেতু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি শুধু তোমার এক্স এক্স এ, তাহলে এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে খালি, তাই না? ওয়াই এ কিন্তু কোনো চেঞ্জ জি হয়নি। স্যার। তাহলে এখন এইখানে বলো দেখি যে লিমিট ধরো h টেন্ডস টু 0, এটা তো কি হয়ে যাবে f অফ h 0, এক লাইন আমি বেশি Okay. লিখলাম, f অফ 0 0 h। ঠিক আছে, একটু দ্রুত লেখি, হাতের লেখার সাথে তোমাদের কথা বলতেছি, তোমরা পরে দেখ। তাহলে এখন এখানে কোথায় বসবে এটা বলো দেখি? f অফ h 0 কোন জায়গা হবে? যে f অফ x এর মান h, y এর f মান of 0। x plus y. হ্যাঁ, x প্লাস y এখানে বসবে, কিন্তু যে একটা 0 হলেই কিন্তু এখানে, তাই না? আর দুটোই যদি নন জিরো হয় জি তাহলে স্যার। এখানে দেখা যাচ্ছে না, সরি। তাহলে এখন এখানে ধরো হচ্ছে আমরা যদি বসাই দিই এখানে, তাহলে কি হবে? h হবে, তাই না? h টেন্ডস টু 0, এখানে হবে h প্লাস 0, x মানে h, y মানে 0, h প্লাস 0 আর লিখলাম না। আর এটা কত হবে? f অফ 0 0, 0 0 প্লাস 0, কিন্তু এটাও কিন্তু উপরেরটায় বলবে 0 0 h। হ্যাঁ, তাহলে এখানে তো দেখছো তো কি হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0, এটা তোমার h কেটে গেলে তো অন হবে, তাহলে মানে তো অনই। তাহলে অবশ্যই কিন্তু তোমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট এবং তার ভ্যালু হচ্ছে তোমার 1। সিমিলারলি আমি আর এটা করে দেবো না, যে তোমরা এর নিজেরাই করবা, জাস্ট একই রকম করে খালি 0 প্লাস ওয়াই বসাতে হবে ওখানে, এর ভ্যালু খালি আমি বসাই দিচ্ছি, যে অনুরূপ ভাবে করলে অবশ্যই কিন্তু করতে হবে, অনুরূপ ভাবে লিখে দিলে হবে না, তোমরা নিজেরা করবা। এফ অফ ওয়াই দেখা যাচ্ছে না, একই ভাবে হবে যে এফ অফ ওয়াই 0 0, এরকম করে ডেফিনেশনটা লিখবা সব, যেমন করে খালি h টেন্ডস টু 0 ওয়াই জায়গা চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে এখানে এরকম করলে এর ক্যালকুলেশন হবে, একই ক্যালকুলেশন করলে এটা 1 হবে। ঠিক আছে, আর কিছুই না, খুব সহজ। একই ভাবে এটা 1 হবে, খালি চেঞ্জ হবে এক জায়গায়, খালি এইখানে খালি এইচ আসবে। ঠিক আছে, 0 0 প্লাস এইচ, এখানে খালি এইচ আসবে, আর একই জিনিস সব। তাহলে আমরা এখানে দেখলাম যে দুটো পার্শিয়াল, যেহেতু R2 দিছি আমরা, দুটো পার্শিয়াল ডেরিভেটিভ তোমার এক্সিস্ট, কিন্তু আমাদের এখন দেখাতে হবে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট না। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ যদি যখন তুমি কল্পনা করবে, তোমাকে এক্স অ্যাক্সিস বরাবরও নেওয়া যাবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর নেওয়া যাবে না, অন্য যে কোনো ডিরেকশনে নিতে হবে। ঠিক আছে, খুব সহজ। দেখো এই যে আমরা ইফ, যদি ধরো ইফ, যদি তুমি ইফ উই কনসিডার if we consider any other direction, অন্য ডিরেকশন, any other direction, অন্য যে কোনো ডিরেকশন, ধরো সেটা হচ্ছে ইউ, অন্য যে কোনো ডিরেকশন ইউ বললাম, তাহলে ইউ হচ্ছে তোমার, আমরা ধরলাম যে ইউ যেহেতু R2 এর একটা পি, ধরো A1 A2 নাম দিলাম, বা অন্য যে কোনো কিছু নাম দিতে পারো। তাহলে আদার হতে হলে কি হতে হবে? A1 ও 0 হওয়া চলবে না, তোমার A2 ও 0 হওয়া চলবে না কিন্তু, তাই না? যে হোয়ার, কারণ A1 0 হলে কিন্তু y অ্যাক্সিস হয়ে যাবে, আর A2 0 হলে কিন্তু x অ্যাক্সিস হয়ে যাবে। হোয়ার অবশ্যই তোমার, যে আমি এখানে লিখতেছি যে A1 নট ইকুয়াল টু 0 এন্ড কমা মানে তো এন্ড জানো, A2 নট ইকুয়াল টু 0। তাহলে তাহলে অন্য যে কোনো, তাহলে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বোঝাচ্ছে না, অন্য যে কোনো ডিরেকশনের দিক বোঝাচ্ছে। তাহলে এখন আমরা ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন বের করতে পারবো। ধরো ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন কি আমাদের? এফ প্রাইম আমরা কেবলই দিছিলাম, কিন্তু সি হচ্ছে পয়েন্ট, মানে আমরা 0 পয়েন্টে বের করতেছি কোন ডিরেকশনের দিকে? ইউ ডিরেকশনের দিকে। এই যে, তাহলে এটাই কিন্তু আমাদের ডেফিনেশন ছিল। তাহলে লিমিট h টেন্ডস টু 0 কি হবে তাহলে বলো দেখি? এফ অফ h প্লাস কি হবে? স্যার এইচ তো না, এইচ দিচ্ছি কেন? এফ অফ সি ছিল মানে 0 0 0 প্লাস কি হবে? এইচ, তার সাথে খালি এই ডিরেকশনটা গুণ হবে, আর কিচ্ছু না, তাই না? মাইনাস এফ অফ সি মানে 0। এটা কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন। একে ভাগ করে দিতে হবে তোমার এইচ দিয়ে।
হ্যাঁ, তাহলে এখন আমরা দেখো, এখন আমরা সব মান টান বসাতে পারবো, কোনো সমস্যা নেই, খুব সিম্পল। ধরো দেখা যাচ্ছে না, আমরা ধরো সব মান টান বসাতে পারবো। ধরো লিমিট h টেন্ডস টু 0 f অফ ধরো h y, এক লাইন একটু বেশি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটা হচ্ছে মাইনাস f অফ 0 h, হ্যাঁ। তারপর এখানে ধরো আমরা এই ইসের মান বসাই দিতে পারবো, লিমিট h টেন্ডস টু 0 f অফ কি হবে তোমার h, ইউর মান কিন্তু a1 a2, তাহলে আমরা h কিন্তু একটা জাস্ট যদি গুণ করে দিই তোমার একটা ই হবে জাস্ট শুধু, যে একটা এফ অফ তোমার এরকম একটা কোঅর্ডিনেট হবে কিন্তু শুধু, ঠিক আছে, যে এফ অফ এইচ এ ওয়ান আর এইচ এ টু এরকম একটা, তার এই এফ ফাংশন এর কিন্তু একটা পয়েন্ট মাইনাস, এখানে কিন্তু 0 আছে, মানে এফ অফ আসলে কিন্তু 0 মানে কিন্তু 0 একটা তোমার পয়েন্ট, আসলে এই 0 মানে কিন্তু 0,0, তাই না, এরকম একটা পয়েন্ট, ঠিক আছে, অবশ্যই কিন্তু এই যে, আর নিচে হচ্ছে তোমার এইচ আছে। এখন দেখো, এখন এটা কোথায় বসবে তো বুঝতে পারছো তোমরা, যেহেতু দুটোই নন জিরো, কিন্তু এক্স এইচ এ ওয়ান, এ ওয়ান কিন্তু 0 না, এ টু ও 0 না, তাহলে কি এটা কিন্তু 0 না, তাই না, এটা কিন্তু এইচ এ ওয়ান কিন্তু 0 না, এইচ এ টু 0 না, তাহলে এফ অফ এটা কত কোথায় হবে, এটার ভ্যালু কত কে বলতে পারবে? 1 হবে। অন, কিন্তু ওই যে আদারওয়াইজ মানে 0 না হলেই কিন্তু অন, বুঝতে পারছো নাকি অন্যরা? আমরা ফাংশন কিন্তু ওইভাবে ডিফাইন করছি, এটা হবে অন, আর এটা কত হবে এক্স প্লাস ওয়াই, মানে এক্স ও 0 ওয়াই ও 0, 0, হ্যাঁ, ভাগ হচ্ছে তোমার এইচ, তাহলে আমরা কি পেলাম, যে লিমিট h টেন্ডস টু 0 1 ওভার h, দেখা যাচ্ছে না আবার, তাহলে কি হলো, এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো যে লিমিট h টেন্ডস টু 1 ওভার h, এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, এটা আমরা জানি যে ফার্স্ট ইয়ারে পড়ছো, এই যে এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, তাহলে কি হচ্ছে দেখো, যে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট হচ্ছে, কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট হচ্ছে না। কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো, না স্যার, কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই, সব বুঝতে পারছো নাকি? হ্যাঁ সৌরভ সাহেব, জি স্যার, পারছি। হ্যাঁ যাক, ভালো বুঝতে পারলো। আর কারো প্রশ্ন আছে যারা কথাটা বলছো না? হাকিম সাহেবের প্রশ্ন আছে নাকি? শুনছে না একটু, মানে অত কঠিন না, তাহলে এখানে দেখো, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি যদি অঙ্কটা বলে না, খালি আমি যদি স্টেটমেন্টটা তুলে দিই, তোমার কিন্তু এই অঙ্কটা একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে। আর যদি আমি অঙ্কটা তুলে দিয়ে বলি যে দেখাও যে এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট না, তাহলে তোমার অঙ্ক মনে রাখতে হবে না, কিন্তু তাহলে দুটো অপশন কিন্তু। যাই হোক, আজকে আমরা একটা অংশ শেষ করতে হবে, আমরা আর একটাই দেখাবো প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা এরও একটা দেখাবো যে আসলে আমাদের মূল প্রবলেমই হচ্ছে যে ধরো সেভারেল ভেরিয়েবলে আমরা দেখছিলাম কিন্তু যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট, আমরা কি বলে যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে বা ওয়ান ভেরিয়েবল আর এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডেরিভেটিভ এক্সিস্ট হলেই কি হয় বলো দেখি, মনে আছে? একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট হলেই সেই বিন্দুতে কি হয়? হ্যালো, আমার কথা বুঝতে পারছো? স্যার ফাংশনটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ওই সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট কোনো বিন্দুতে, ফাংশনটা কি কন্টিনিউয়াস হয়েছিল? মনে আছে কিনা? হয়েছিল না তো? একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম তো আমি, যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট তারপরে কন্টিনিউয়াস হচ্ছে না। আমরা এখন দেখবো যে আসলে মানে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট তারপরে ওই বিন্দুতে কন্টিনিউয়াস না, আসলে হচ্ছে
আমরা এখানে ওই মানে সেভারেল ভেরিয়েবল ক্ষেত্রে এমন ডেরিভেটিভ খুঁজে বের করতে চাই যে ডেরিভেটিভ এক্সিস্ট হলে যেন কন্টিনিউয়াস হয়। সেটাকে আমরা বলবো পরে যে টোটাল ডেরিভেটিভ, সেটা পরে বলতেছি। কিন্তু আমরা এখন যে কেবল ডিরেকশনাল ডেরিভেটিভের ডেফিনেশন দিলাম, আমরা একটা অঙ্ক দেখাবো যে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট, অল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট, তারপরে ওই বিন্দুতে ফাংশনটা তোমার কন্টিনিউয়াস না, সেরকম দেখাবো যে অল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট। তুমি যদি গল্পটা বুঝতে পারো তাহলে কেন আমাদের ধরো এই সমস্যা, রিয়েল নাম্বারের ওই প্রপার্টি আমরা খুঁজে পেতে চাই মানে সেভারেল ভেরিয়েবলের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট হলে সেখানে অবশ্যই কন্টিনিউয়াস। আমরা দেখছি যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট হলে ওই বিন্দুতে কন্টিনিউয়াস হচ্ছে না। এখন আমরা দেখবো যে নতুন একটা ডেরিভেটিভ ডিফাইন করলাম আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ, দেখবো যে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট হলে ওই বিন্দুতে কন্টিনিউয়াস হয় না। তারপরে আমরা আসলে খুব সংক্ষেপে ওটা দিতে হবে কারণ ওটা অনেক ডিপ ধারণা। কারণ আমরা এই প্রবলেমটা এরকম, আমি এরকম করে লিখি যাতে তোমাদের দুটো অপশনই খোলা থাকে যে শো দ্যাট অল ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ, বা give an example of a function, uh, give an example দি, তাহলে দুটো অপশনই খোলা থাকবে হাতে। give an example of a function f at কি লিখলাম, give an example of a function on, লিখছি function of a function ti ওইখানে ওই ফাংশন ছিল, সরি আলাদা হয়ে গেছে। give an example of a function f at a point, যে কোনো একটা পয়েন্টে বললাম কোনো সমস্যা নেই, at a point all directional derivative, all directional derivative exist, all directional derivative exist, but f is not continuous, এফ ওই পয়েন্টে এফ কন্টিনিউয়াস না, সেরকম তোমার যে একটা পয়েন্টে সকল অল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট বাট ওই পয়েন্টে কন্টিনিউয়াস না। ধরো আমরা সলিউশন দেখানোর চেষ্টা করি, একটা এক্সাম্পল নিয়ে এরকম করে ধরো সলিউশন, ধরো আমরা একটা ফাংশন এরকম করে ডিফাইন করতেছি R2 থেকে R এ অবশ্যই সব, ধরো এরকম করে যে সেট করলাম যে এবারে অন্যরকম করে লিখি সমস্যা নেই, যে সেট f of xy এরকম করে আমরা সেট করলাম যে এরকম, এটা তোমরা অনেকবার পড়ছো এই ধরনের x স্কয়ার y স্কয়ার এরকম করে করে তৈরি করতে হয়েছে এগুলো, যে x y টু দ্য পাওয়ার 4 এই যে আর একটা 0 দেখা যাচ্ছে না যে আমরা দেখাতে চাচ্ছি কি অল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু তোমার কন্টিনিউয়াস না ওই পয়েন্ট, একটা পয়েন্টে ধরো 0 পয়েন্টে আমরা দেখাবো মূলত। এখানে আমরা এরকম করে দিচ্ছি যে ইফ এক্স নট, খালি এক্স এর উপর শর্ত আরোপ করছি, এক্স নট ইকুয়াল টু 0, আর এইখানে হচ্ছে তোমার ইফ এক্স ইকুয়াল টু 0, এক্স যদি 0 না হয় তাহলে ফাংশনাল ভ্যালু এখান থেকে তোমার উপরেরটা থেকে ক্যালকুলেট করতে হবে, আর এক্স যদি 0 হয় তাহলে ফাংশনাল ভ্যালু সবসময় 0, এরকম করে ডিফাইন করে কিন্তু ফাংশনটা। ধরো এখন আমরা দেখাচ্ছি যে লেট এই দেখো আমরা একটা ডিরেকশন ধরে নেব, যে ইউ একটা ডিরেকশন ধরে নিচ্ছি যে কোনো আরবিটারি, যেখানে হচ্ছে a1 a2 অল ডিরেকশনাল ডেরিভেটিভ, মানে কি এখন কিন্তু পার্শিয়াল এক্স অক্ষ বরাবর একটা কিন্তু ডিরেকশন, ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা ডিরেকশন, সেটাকেও কিন্তু কনসিডার করতে হবে। এই কিন্তু এই জন্য এখানে কিন্তু আমরা লিখতেছি না a নট ইকুয়াল টু 0, ওখানে কিন্তু আগেই আলাদা পার্শিয়াল ডেরিভেটিভ বের করে নিছিলাম, এই কারণে কিন্তু বলছিলাম যে a নট ইকুয়াল টু 0 and a2 not equal to 0, a1 not equal to 0, a2 not equal to 0। তাহলে এখানে আমরা বলতেছি let u a1 a2 be any point in R2,
আর ধরো আমরা অ্যান্ড সি ইকুয়াল টু ধরো একটা পয়েন্ট নিলাম, 0 0 বিন্দুতে বের করব এরকম। হ্যাঁ, তাহলে আমরা ধরো ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে, দেখাতে হবে যে সকল ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট, সেটা দেখাতে হবে। তাহলে আমরা ধরো একটু আগে কে বাদ দিয়ে, লিমিটকে বাদ দিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে, বারবার লিমিট লেখা ঝামেলা। এই যে এইচ ইউ সি বিন্দুতে ডিরেকশনাল ডেরিভেটিভ যে ডেফিনেশন, এই হ্যাঁ ভাগ এইচ, লিমিটটা দেয়নি আমরা, সমস্যা নেই, ফাইনালি লিমিট দেবো বারবার লিমিট লেখার চেয়ে। হ্যাঁ, তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো দেখো কি হবে। দেখা যাবে না, আবার আমি তুলে দিচ্ছি। জাস্ট এই যে সির মান জানি 0 0 বিন্দুতে বের করতে, এইচ ইউ জানি আমি, জাস্ট এটাকে তোমাকে বসাই দিলেই হয়ে যাবে যে এফ, ধরো এই যে সি হচ্ছে তোমার ধরো 0 0, তাই না? আর এইচ ইউ ওয়ান মানে আমরা একবারে গুণ করে এইচ এ ওয়ান এইচ এ টু একবারে গুণ করে দিলাম এরকম, মাইনাস এফ সি হচ্ছে তোমার 0 0, তাহলে এই পয়েন্টটা কিন্তু এটা 0 0, একটা বড় ব্র্যাকেট আছে অবশ্যই, ভাগ হচ্ছে তোমার এইচ। আমরা খালি লিমিট বাদে ক্যালকুলেশন করতেছি, এখানে ইকুয়াল অবশ্যই। তাহলে এখন এখানে ধরো, এখানে যদি সিম্পল তুমি ক্যালকুলেশন করো, যোগ করো, কি হবে তো বুঝতেই পারছো। এইচ দিয়ে যোগ করে এই করলে এই যে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট যোগ হয় তুমি জানো, তাহলে এর সমান সমান হবে, একবারে আমরা লিখে দিতে পারবো, আশা করি বুঝতে পারবো, যে এফ অফ এইচ এ ওয়ান, অবশ্যই এখানে আলাদা এই যে, আর এই কোঅর্ডিনেট যোগ তোমরা তোমাদের মাসুম স্যার প্রথম চ্যাপ্টারে এটা পড়াইছে কিন্তু, কোঅর্ডিনেট যোগ এইচ এ টু, এই যে ঠিক আছে, এইটা একটা, আর এফ এই যে 0 0, ভাগ হচ্ছে তোমার এইচ। তাহলে এখন দেখো, এখন কোথাতে আসবে তোমার মান চলে আসবে তোমার কোথা থেকে দেখো, আমরা তো জানি না যে a1 a2 0 কি 0 না, কোনো কিছুই 0 না, জানি না, তাহলে অবশ্যই প্রথমটা থেকে ফাংশনাল ভ্যালু চলে আসবে কিন্তু তোমার। তাহলে এখানে ধরো আমরা এখানে তাহলে বসাই দিতে পারি, বসাই দিলে কি হবে দেখো, যে তোমার এইচ, আমার ফাংশন মনে নেই, এখানে দেখে দেখে আমি লিখে দিচ্ছি, এইচ এ ওয়ান বোধ হয়, আর এইচ স্কোয়ার এ টু স্কোয়ার এরকম হবে বোধ হয়, আর নিচে হবে প্রথমটা থেকে আসতেছে কিন্তু এইচ, হ্যাঁ এইচ স্কোয়ার এ অন এর স্কোয়ার, দেখা যাচ্ছে না, আমি তুলে দিচ্ছি লিখে, এইচ টু দা পাওয়ার 4 এ টু দা পাওয়ার 4, দেখো আমার ভুল হলো কিনা, ভুল হলে বলো। আর এটা কিন্তু 0 0 হবে, ঠিক আছে, একবারে পার করে দিছি, এইচ কিন্তু নিচের এইচ, আর এটা যেহেতু 0, তাহলে উল্টায় দিলে এইচ এই নিচেরটার সাথে গুণ হবে, সেটা একবার করে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু 0 0 হলে কিন্তু তোমার 0 না কি ছিল আমার মনেই নেই, কি ছিল জানি ভুলে গেছি। ও এক্স যদি 0 হয় এটা তো 0, তাহলে এখানে যদি এক্স 0 তাহলে এটা 0 হবে, আর এক্স যদি 0 না হয় তাহলে এখানে বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাইছি শুধু এক্স এর মান, ওয়াই এর মান বসাইছি, আর কিচ্ছু করিনি। তাহলে এক্স এর মান তো এইচ এ ওয়ান, আর ওয়াই এর মান এইচ এ টু, জাস্ট সেটা বোঝাইছে, এইচ এ ওয়ান এইচ স্কোয়ার এ টু স্কোয়ার, এই যে আসতে বোঝায়, কারণ কি ফাংশন কি ছিল তোমার, এক্স ওয়াই স্কোয়ার ছিল, আর নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দা পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই টু দা পাওয়ার 4। হ্যাঁ, জাস্ট ওই ডেফিনেশন থেকে আমরা বসাইছি। তাহলে এখন বোধহয় সিম্পল একটু কাটাকাটি টাটি করা যাবে, দেখো এইচ টেস্ট কেটে দেওয়া যাবে, এইচ টেস্ট কেটে দেওয়া যাবে, এইচ স্কোয়ার থাকবে, এ ওয়ান এ টু স্কোয়ার থাকবে, এখান থেকে এইচ কমন নিয়ে যাবে, পুরো এইচ কিউব বোধহয় কেটে যাবে, তার উপরে বোধহয় এরকম থাকবে, দেখো এ এ টু স্কোয়ার থাকবে, আর হচ্ছে এ ওয়ান এর স্কোয়ার এইচ স্কোয়ার এ টু দা পাওয়ার 4, ঠিক আছে, এইচ স্কোয়ার এ টু দা পাওয়ার 4, এরকম। যদি ভুল, আমার ভুল হলে তোমরা ঠিক করে নিও, কারণ লিখতে গিয়ে ভুল হতে পারে এরকম। তাহলে এটা পেলাম, আমরা খালি লিমিটটা দেয়নি। তাহলে এখন ধরো, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি ধরো এর চেহারাটা, যে ডিরেকশনাল ডেরিভেটিভের চেহারা, যে দেয়ারফর ডিরেকশনাল ডেরিভেটিভ 0 0 পয়েন্টে কিন্তু ইউ ডিরেকশনের দিকে, সেটা হচ্ছে তোমার লিমিট, খালি একটা এইচ টেন্স টু 0, আর এটা এটা কিন্তু ক্যালকুলেশন করছে তুমি, যে এ ওয়ান এ টু স্কোয়ার এ ওয়ান এর স্কোয়ার, আর হচ্ছে তোমার এইচ এর স্কোয়ার এ টু দা পাওয়ার 4, এরকম, যদি ভুল না হয় আমার।
তাহলে এখন দেখো তুমি যদি এইচ কে কি করে দাও তাহলে এই অংশটা আকারে 0 হয়ে যাবে, তাই না? দেখা যাচ্ছে না। এইচ কে যদি পার করে দাও এই অংশ আকারে 0 হয়ে যাবে। তাহলে এই অংশ যদি 0 হয়ে যায় তাহলে এখানে তোমার কি হবে? তাহলে এখানে তুমি এই যে কি কাটাকাটি করা যাবে কোনো A1 এর সাথে কাটাকাটি করা যাবে। তাহলে দেখো আমি একবার লিখে দিচ্ছি, A1 একটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে বোধহয় এরকম যে A2 স্কোয়ার, যাতে এটা 0 হয়ে গেছে, কিন্তু এই অংশটা 0 হয়ে গেছে, এই টেন্স এই অংশটা 0, তাহলে এইটা আর এটা থাকবে, তখন কাটাকাটি হয় শুধু। আবার কালো ই দিয়ে লিখতে হবে। এবার A2 থাকবে আর A1 কেটে গিয়ে এই A2 স্কোয়ার আর A1, তাহলে এরকম থাকবে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে দেখো ডিরেকশনাল ডেরিভেটিভ কিন্তু তোমার এক্সিস্ট যে কোনো ডিরেকশনে। তাহলে শর্ত, তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে therefore যে f প্রাইম অফ 0 u, এরকম করে লিখতে পারি যে ওই রকম যে শর্ত ছিল আমাদের যে A2 স্কয়ার A1, তাহলে এখানে A1 এর উপর শর্ত হবে যে ইফ A1 কিন্তু আমাদের x এর জায়গায় রিপ্লেস হয়েছে, A1 নট ইকুয়াল টু 0, ঠিক আছে? আর পরের অংশটাই তোমার এরকম হবে যে এটা হবে 0 যদি তোমার কি হয় ইফ A1 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে না? তাহলে এই যে দেখো এখন তুমি যে কোনো ডিরেকশনের দিকেই তুমি যদি ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো তাহলে কিন্তু তোমার এরকম হবে। এটা দিয়ে কিন্তু অন্য অঙ্ক বানানো যায়, যে এটা যদি ধরো অন্যভাবে বলা যায় যে দেখো আমি যদি এই অঙ্কটা তুলে দিয়ে বলি যে ডিরেকশনাল ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, এই প্রবলেমটা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো অ্যাট পয়েন্ট কোথায় 0 0 পয়েন্টে। অন্য প্রবলেমও মানা যাবে, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাট পয়েন্ট 0 0, তাহলে জাস্ট এটাই ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আর কিছু না। ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাট অরিজিন যদি বলি, বা অ্যাট পয়েন্ট 0 0, তাহলে এটাই ক্যালকুলেশন। তাহলে এটা দেখলে আমরা সব যে কোনো স্যার ডিরেকশন। হ্যাঁ বলো। নিচের দিকে স্যার A1 ইকুয়াল টু 0 হলে কি আনডিফাইন্ড হবে না? না না, এখানে তো A নট ইকুয়াল টু 0। এই যে দেখো খেয়াল করে A1 যদি 0 হয় তখন তো এখান থেকে ডিফাইন করিনি, তখন কোনো কি এখান থেকে তো ডিফাইন করিনি, এখানে মানে ফাংশনই 0, এটা তো ডিফাইন করে নিছি। এখানে তো A1 0 তো ডিফাইন করতে পারবো আমরা এখানে। এখানে কি A1 0 না তো? দেখো ভালো করে, আমরা কিন্তু এই A1 0 হলে এখান থেকে ডিফাইন করিনি, পুরা আলাদা ডিফাইন করছি আমরা, কারণ জি আমাদের স্যার, এবার বুঝতে পারছি। আমাদের ফাংশন এরকম করে ডিফাইন করা ছিল। এখান দিয়ে তো A1 কে ডিফাইন করতে পারবো না বলে এটা আলাদা করছি আমরা, বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমরা এখানে ধরো ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে পারলাম। এখন আমরা কি দেখাবো যে এটা আসলে দেখাবো যে এটা কন্টিনিউয়াস না 0 0 বিন্দুতে। আসলে এটা আমি অনেকবার দেখাইছি যে তোমার যে কোনো একটা লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি সমান না দেখাতে পারো, আমি করে দিচ্ছি, হয়তো তোমাদের মনে থাকার কথা না, কারণ সবাই মনে থাকে না, কারোই মনে থাকে না, আমাদের মনে থাকে না। অন দা আদার হ্যান্ড আমরা এরকম করতে পারি, অন দা আদার হ্যান্ড আমরা যদি, তোমরা জানো যে এরকম আমরা যদি এক্স এই যে 0 দিকে যাই, ওয়াইও 0 দিকে যাই, কোন পথ বরাবর অ্যালং দা কার্ভ, ধরো আমরা দেখাইছিলাম এগুলো তোমরা জানো, অ্যালং দা কার্ভ, একটু অন্যরকম করে লিখতেছি আমি, অ্যালং দা কার্ভ, কোন কার্ভ বরাবর, ধরো আমি এটা ইচ্ছা করে নিচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এই কার্ভ বরাবর, এই কার্ভ বরাবর যদি আমি মূল বিন্দুর দিকে যাই তখন কি হবে, কারণ তুমি এক্স কে রিপ্লেস করছো ওয়াই দিয়ে, কিন্তু তাহলে লিমিটটা শুধু ওয়াই এর উপর থাকবে, কারণ এটা তোমরা জানো, আমি একবারে লিখে দেবো কিন্তু, কারণ এটা কিসের অঙ্ক আমরা করছি না, যে লিমিট, তাহলে লিমিট থাকবে যদি এক্স কে রিপ্লেস করবো ওয়াই, তাহলে ওয়াই এর উপর ওয়াই টেন্স টু 0 হওয়া মানে কিন্তু অটোমেটিক ওয়াই টেন্স টু, এই রিলেশনের সাহায্যে এক্স ও কিন্তু টেন্স টু 0 অটোমেটিক। তাহলে এক্স কে তুমি রিপ্লেস করছো ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে উপরে কি হয়ে যাবে ওয়াই টু দা পাওয়ার 4 হয়ে যাবে, দেখো, আর নিচে কি হয়ে যাবে ওয়াই টু দা পাওয়ার 4, এটা ইচ্ছা করে এরকম করে নিচ্ছি যাতে মিলে যায় ওয়াই টু দা পাওয়ার 4। তাহলে এখানে দেখো কি হচ্ছে তোমার, ধরো এগুলো সব জানো তোমরা, আমরা অনেক আলোচনা করছি, লিমিট ওয়াই টেন্স টু 0 দেখা যাচ্ছে না, আমি ঠিক করে এটা কাটাকাটি করলে হাফ হবে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তাহলে সমান সমান এটা সমান আমরা হাফ পাচ্ছি, এই পথ বরাবর যদি আসি হাফ পাচ্ছি। আর দেখো এখন যদি আর একটা ই করি, কিন্তু দেখো যে
0 পয়েন্টে তোমার লিমিটিং ভ্যালু কত তোমার, বাট ফাংশনাল ভ্যালু কত দেখো 0 পয়েন্ট। বাট যদি তোমার এরকম হয় যে লিমিট এক্স ওয়াই টেন্স টু এরকম 0 0 যদি হয়, তাহলে এটা কত দেখো, অঙ্ক থেকে আমরা বুঝতে পারি কিন্তু এটা কত বলো দেখি। অথবা তুমি দুই দিকে চেক করতে পারো আর একটা করে, এটা কিন্তু অঙ্ক থেকে দেখো আমাদের বোধহয় আমরা বুঝতে পারবো, এটা খুব অবভিয়াস। কোথায় যে অঙ্ক ছিল, এই যে তোমার ফাংশনাল ভ্যালু মানে এক্স খালি 0 হলেই তোমার, ওয়াই তো 0 লাগবে না, এক্স 0 হলেই তার ফাংশনাল ভ্যালু কত তোমার 0 না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখো এই যে তাহলে এইটা সমান 0, তাহলে কি হচ্ছে, তো এই দুটো তো সমান না। সমান না হওয়া মানে কি তোমার, যে অবশ্যই এফ ইজ নট, আমরা বলতে পারি যে হেন্স এফ ইজ নট কন্টিনিউয়াস, তাই না? নট কন্টিনিউয়াস এট, এই যে দেখো, তাহলে এই দেখো এই ডিরেকশনাল ডেরিভেটিভেরও বিরাট সমস্যা। হ্যাঁ, ডিরেকশনাল ডেরিভেটিভেরও বিরাট সমস্যা তোমার, যে ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট হলেও যে রিয়েল নাম্বারের যে প্রপার্টি সেটা আমরা কিন্তু পাচ্ছি না, যে ডেরিভেটিভ এক্সিস্ট হলে ওই বিন্দুতে কন্টিনিউয়াস। ডিরেকশনাল ডেরিভেটিভের ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে না, যে তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট কিন্তু একটা বিন্দুতে, কিন্তু ওই বিন্দুতে তোমার ফাংশনটা কন্টিনিউয়াস, ইজ নট কন্টিনিউয়াস না লিখে ডাজ নট কন্টিনিউয়াস লিখতে হতো আর কি, যাক অসুবিধা নেই। কারো প্রশ্ন আছে নাকি? কোনো প্রশ্ন নেওয়া যাবে না যদিও। হ্যাঁ স্যার ওখানে আমরা কার্ভটা x ইকুয়াল y স্কয়ার কেন নিলাম? আমি আমি ভুল প্রমাণ করবো তাই ইচ্ছা করে। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি তো যে কোনো পথ বরাবর 0 0 আসতে পারো, তাই না? জি যে কোনো পথ বরাবর আসতে পারি, আমরা দেখাইছিলাম এটা কিন্তু অনেক আলোচনা, যে আমি ইচ্ছা করে এই পথ এমন ভাবে নিচে রাখে যাতে তোমার এই ক্যালকুলেশনটা অনেক সহজ হয়, ঠিক আছে? কিন্তু তুমি যা খুশি তা নিতে পারবে না, তোমাকে এমন কিছু নিতে হবে যে এটা যেন তুমি যদি এক্স কে ওয়াই যদি টেন্স টু 0 হয়, এক্স কে তোমার 0 তে আসতে হবে। এটা আসলে আমার সুবিধার জন্য নিচ্ছি আমি, তুমি অন্যটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো নাকি? জি স্যার বুঝেছি। তাহলে আজকে আমি একটু অন্তত, যেহেতু তোমাদের সত্যি ক্লাস নেই তো আবার নাকি? হ্যাঁ, ক্যাপ্টেন তো আসেনি দেখি, সিআর যেদিন ক্লাস থাকে সেদিন আসে বোধহয় সম্ভবত, ঘোষণা দিতে। ক্লাস নেই তো আজকে, না? স্যার 11টায় ক্লাস আছে, এর ও আগে নাই। ও ঠিক আছে, তাহলে তো আর কিছুক্ষণ তো করা যাবে, তাই না? যেহেতু সময় শেষ, হ্যাঁ 11টায় আছে, তাহলে ঠিক আছে। তাহলে আমি আর একটু বলি, কারণ আসলে আমার সিলেবাস কেমন করে শেষ করব সেটাই মুশকিল, ভয় আছে। তোমাদের তো স্যার বলো। 10টা 15 ক্লাস দিয়েছি স্যার। হ্যাঁ, বুঝলাম না, 10টায় ক্লাস আছে? স্যার 10টা 10টা 15 15 দিয়েছে ক্লাস আছে। ও তাহলে তো তাহলে শেষ করতে হবে, তাহলে তো কিছু করার নেই। ওকে, এখনই পেলে নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে শেষ করি আর কি। হ্যাঁ, তো হ্যাঁ 10টা 15 তো 5 মিনিট সময় আছে, কারো প্রশ্ন থাকলে তাহলে করতে পারো, আমি আর নতুন কিছু পড়াচ্ছি না এখন, আর নেই। কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো, প্রশ্ন নেই কোনো নাকি? কি কায়ুম সাহেবের প্রশ্ন আছে নাকি? আব্দুল কায়ুম নামে একজনকে দেখা যাচ্ছে। হ্যাঁ, জি না স্যার। ও কোন সত্যি কোনোই প্রশ্ন নেই? হ্যাঁ, বুঝতে পারছো তুমি কিছুটা? সব তো বোঝা যায় না, সত্য কথা। অল্প স্বল্প তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ, হ্যালো, জি না স্যার। মানে অল্প স্বল্প বুঝতে পারোনি না? জি স্যার। স্যার দেখ, অল্প স্বল্প বুঝতে পারলে হবে, তারপর তোমার নিজেকে একটু চেষ্টা করতে হবে। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ লিজা, হ্যাঁ সবগুলো ক্যালকুলেশন দেখলাম যে মানে 0 0 পয়েন্ট থেকে হিসাব করা হচ্ছে, মানে এটা কি নির্দিষ্ট যে কোনো না না একটা না, মানে আমার ক্ষেত্রে? সুবিধার জন্য, তোমার তো এক্সাম্পল দিতে কইছে, তোমাকে তো পার্টিকুলার কোনো পয়েন্ট বলে দেয়নি, কারণ 0 0 তে নিলে তোমার ক্যালকুলেশনটা সুবিধা হয়। 0 0 তে যদি না দাও, তখন ওই কিন্তু আবার ওর সাথে কি একটা পয়েন্ট তোমার যোগ করতে হবে, তাই না? জি স্যার। এই জন্য মানে সুবিধার জন্য আমরা নিচ্ছি,
জিরো, এগুলো তো এমনি আসলে একটু কঠিন তোমার, ক্যালকুলেশনকে যত সহজ করা যায় তোমার, হ্যাঁ তুমি যদি একটা পয়েন্টে দেখাতে পারো, 0 0 পয়েন্টেই খালি দেখাতে পারো, তাহলে মানে ওই 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 রিয়েল নাম্বারের যে থিওরামটা সেটা তোমার আর কাজ করছে না। যে আমরা অন্তত মানে আমরা বলছিলাম না যে একটা জিনিস সত্য হতে হলে কি হতে হবে, সকলের জন্য সত্য হতে হবে নাকি, জি স্যার। আর মিথ্যা প্রমাণ করা খুব সহজ, একজনের জন্য মিথ্যা প্রমাণ করা, আমরা কিন্তু একজনের জন্য মিথ্যা প্রমাণ করছি, তাহলে ওই থিওরাম হবে না কিন্তু আর। হুম কয় মিনিট সময় আছে, যেহেতু আর নেই সময়, তা কি একটু 2 মিনিটই বলবো নাকি, কোসি সিকোয়েন্স বলবো? বলেন স্যার প্লিজ। হ্যাঁ সিকোয়েন্স বোঝো কিনা সেটা হচ্ছে প্রথম কথা, তারপরে কোসি সিকোয়েন্স। কিন্তু দেখ অসুবিধা নেই, এটা আমি ইসের সময় বলবো না, ইসের সময় বলতে হবে, নাহলে হবে না। আমরা যখন সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশন পড়বো না, তখন আমরা বলতে পারবো যে আসলে জাস্ট 1 মিনিট বলি, যেহেতু তোমাদের 15তে ক্লাস, 2 মিনিট বলা যাবে। সিকোয়েন্স কি বলো তো, কি বলতে, সিকোয়েন্স কি তো বুঝতে পারো কিনা তোমরা? মানে মনে থাকার দরকার না, এটা স্বাভাবিক যে মনে থাকবে না, তুমি যে সেকেন্ড ইয়ারে যেটা পড়বা সেটা থার্ড ইয়ারে এসে মনে থাকবে, এটা নট নেসেসারি, কখনো মনে থাকবে না, এটাই খুব সিম্পল জিনিস। একটু ধারণা দিতে পারো কিনা সিকোয়েন্স কি বলো দেখি, স্যার বলে ফেলো, সিকোয়েন্স ভুল হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ সিকোয়েন্স হলো এমন এক ফাংশন যার ডোমেনটা হলো সেট অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, এক্স্যাক্টলি কারেক্ট। আসলে কিন্তু একটা সিকোয়েন্স কিন্তু একটা ফাংশন, কিন্তু যেন তেন ফাংশন না, তার ডোমেনটার উপর শর্ত আরোপ করা আছে। ডোমেনটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট খালি। তাহলে কি হচ্ছে, তোমার সকল ফাংশন কিন্তু তোমার সিকোয়েন্স হবে না, সেই ফাংশনটা তোমার সিকোয়েন্স হবে যার ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক, ধরো আমি জাস্ট এমনি গল্পের মতো বলতেছি, আমাদের ক্লাস শেষ, যদি 2 মিনিট বলবো যে জাস্ট আমরা যখন সিকোয়েন্স লিখি, তোমরা সম্ভবত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছো, যে আসাদ স্যারের লেকচার নোটে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আমি সবাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, অসুবিধা আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এরকম তুমি লেখো, তাই না? এখানে এই এনটা কিন্তু তোমার, এই এনটা হচ্ছে তোমার, এই যে এন, এই এনটা বলি হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আসলে কি হচ্ছে, তুমি কিন্তু এন, এই ধরো এন এর মান যদি 1 হয়, ধরো এরকম লিখবা তুমি, আমি জাস্ট গল্পের মধ্যে, A1 হবে, এন এর মান যদি 2 হয়, A2 হবে, মানে এটা কিন্তু সিকোয়েন্সের প্রথম টার্ম, এটা হচ্ছে সিকোয়েন্সের দ্বিতীয় টার্ম, এটা হচ্ছে সিকোয়েন্সের তৃতীয় টার্ম, এটা হচ্ছে সিকোয়েন্সের ধরো চতুর্থ টার্ম, আসলে এইভাবে চলতেই থাকবে। কারণ এই যে এন, এই এন তো সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা তো তোমার অসীম সেট, তাহলে এও অসীম, ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে কেমন করে এটাকে ফাংশনের সাথে আমরা রিলেট করি, দেখো। তাহলে তুমি যদি ধরো, এই যে ধরো এন এর টার্ম ডিফাইন করতে পারতে কোনোভাবে, ধরো ধরো তুমি যদি এন কে এন এর টার্ম ডিফাইন করতে পারতে, যে এ এন সমান সমান হচ্ছে তোমার সবচেয়ে সহজটা 1/n দিলাম আমরা, যেটা দেখলে তোমরা বুঝো। তাহলে কি হচ্ছে, তুমি যদি একটা এন পুট করো, একটা কিন্তু কি আলাদা আলাদা মান পাবা কিন্তু, তাই না? ধরো এই যে, তাহলে A1 1/1 মানে 1, যদি ধরো তুমি A2 তাহলে কত হবে 1/2 হাফ, যদি আবার A3 বের করো তাহলে হচ্ছে তোমার 1/3, তাই না? তাহলে যদি A4 বের করো, এটা হচ্ছে কি হবে 1/4। আসলে এইভাবে চলতেই থাকবে, যেহেতু অসীম সেট, কারণ এই এন কিন্তু তোমার এখানে, এই যে এন হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। আসলে এটা কিন্তু দেখো, একটা খেয়াল করে, এটা কিন্তু একটা ফাংশন। ও যেটা বললো, যে সদীপ যেটা বললো, আসলে কিন্তু একটা ফাংশন, যে তোমার এই যে ধরো আমরা এখানে আসলে এরকম করে করতে পারি, এটাকে যদি লিখে যে এরকম করে না লিখে যে এরকম লিখতে পারতাম আমরা কিন্তু, যে তোমার ধরো এফ এন সমান সমান হচ্ছে 1/n, তাই না? নাকি? এই যে দেখো, তুমি তো যাচ্ছ কি, এই ফাংশনটা তুমি ডিফাইন করছো কোথা থেকে, এইভাবে ডিফাইন করলে আমরা আগে একটা লাইন লিখতে হতো, যে এফ একটা ফাংশন কিন্তু আমরা ডিফাইন করছি, ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে তোমার, এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে, এই যে এই যে এবার খেয়াল করে দেখো, তুমি যে কোনো এন দেবা, এখানে একটা ইনপুট দেবে, একটা আউটপুট, কিন্তু এখানে কি শর্ত, যে তুমি কিন্তু এই যে যদি তোমার হয় ডোমেনটা ন্যাচারাল নাম্বার হয়, তখন সেই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে তোমার সিকোয়েন্স। কিন্তু আমরা কখনো এরকম করে লিখি না, যে যখন সিকোয়েন্স লিখি তখন এরকম করে লিখি না, কিন্তু এফ অফ এন সমান 1/n এরকম করে লিখি না কখনো। কেমন করে লিখি, এই যেটা আগে দেখালাম, যে এরকম করে আমরা লিখি সবসময়,
যে এরকম এই এন দিয়ে লিখি, এটা কনভেনশন যে আমরা এন দিয়ে এরকম করে লিখি যে এই সিকোয়েন্সটার এন এর টার্ম হচ্ছে এটা। জাস্ট এইটুকু হচ্ছে গল্প, খালি মূল জিনিস কিন্তু এইটা। কি সামান্য কিছু বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কি হলো, একটা সিকোয়েন্স কিছুই না, সে হচ্ছে একটা ফাংশন যার ডোমেন হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। আমরা যখন ফাংশনের কনভেনশন লিখি তখন এরকম করে লিখি, কিন্তু যখন আমরা সিকোয়েন্সে চলে যাই তখন এইরকম করে লিখি। তাহলে এখন এখানে প্রশ্ন আসছে তোমার কনভার্জেন্ট সিকোয়েন্স আর হচ্ছে তোমার ধরো কোসি সিকোয়েন্স, খুবই সহজ। তো ঠিক আছে, আজকে যেহেতু তোমাদের সময় নেই, তো ঠিক আছে, ভালো থাকো সবাই আর কি। হ্যাঁ, কারো প্রশ্ন আছে নাকি এখানে? 1 মিনিট 1 সেকেন্ড আর কি। হ্যালো, হ্যাঁ, না স্যার, প্রশ্ন নাই। এই খুবই সিম্পল জিনিস যে মানে ফাংশন থেকে নতুন একটা ধারণাতে চলে গেছে, সিকোয়েন্সের একটা ধারণা চলে আসছে। তোমার এই গল্পটা বোঝা খুব ইম্পর্টেন্ট, নাহলে কখনো বুঝতে পারবে না। সব ফাংশন কিন্তু সিকোয়েন্স হবে না, তোমার বিশেষ ধরনের ফাংশন সিকোয়েন্স হবে যার ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ, আগামী সপ্তাহে আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।